আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল যখন গতকাল না, গত 17 তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়ালগ একটু পাল্টে নিয়ে বললেন, অপারেশন সিন্দুর তো সির্ফ টেলার হ্যায়। এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না, সেটা হলো, পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি হ্যায়। কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা? গত 10 নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে, সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিতে যে ভারত বদ্ধপরিকর, সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি। আপাতভাবে তার নিশানায় পাকিস্তান, কিন্তু শুধু পাকিস্তান নয়, যারাই আছে, যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে, তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায়। আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম। বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত, তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে, তাদের হাতে এসে গেছে। আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা। তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরো বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের, তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে। আর সেটা হাতে আসার পর গত 1.5 বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের। কয়েকদিন আগে, আপনারা জানেন, কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন, সংযমের সঙ্গে কথা বলতে, নইলে বিপদ আছে। এটা তার বলাটা হচ্ছে, এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায়। তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি, আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন, অপারেশন সিন্দুর সির্ফ ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। এবং শুধু মুখের কথাই নয়, কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা। পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে। হ্যাঁ, অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরো অনেক কিছু। তার কিছু কিছু আমি জানি, কিন্তু বলবো না, কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করব না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি। তবে ভারতের সেনা মহলে কিছু বড় সড়ো ভাবনা যে চলছে, তার আঁচ পেয়েছে বাংলাদেশ। আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে। তৌহিদ হোসেন সাহেব বলেছেন, বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আহা, প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে। তৌহিদ হোসেন, আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত 1.5 বছর ধরে কি সব বলে গেছেন, একটু কথাগুলো শুনে দেখবেন তো, তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তারপর দেখুন, আড়ি আড়ি ছেড়ে ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান, যাকে বলে একেবারে ছুটে আসছেন। আগে ডাকলেও আসতেন না, আর এখন ছুটে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ 19 নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে
2 দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা। এই সফরের তাৎপর্য আরো বেশি, কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিল্লিতে 2টো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনূস। তিনি 13 থেকে ওয়াকারুজ্জামান 13 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ, এই 2টো সম্মেলনে অনুপস্থিত ছিলেন। যে 2টো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে। বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং 2টোর অনেক বেশি গুরুত্ব ছিল। অথচ সেদিন আসতে দেননি ইউনূস মহাশয়, অথচ 1 মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন। এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর? তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা 19 তারিখ থেকে 2 দিনের জন্য হতে যাচ্ছে, তার সদস্য হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। গত 14 বছর এই সংস্থার চলছে এই সংস্থা, কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে, গত বছর 2024-এ, তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে। এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে, যখন সব দিকে ভারতের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া, তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনূস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছেন? এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ, আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া। ভারতের গোয়েন্দারা একেবারে হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন। কি সেই প্রমাণ? আগে বলি সেটা, তারপর ফিরবো বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 10 নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে। এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আল ফালা বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 3 জনকে আটক করেছে। দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এনএএসি কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আল ফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে। লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল, যেখানে 13 জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে। সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে। সংস্থাগুলো, এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে, বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর-ই-তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, পাকিস্তান থেকে। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন। এরা কারা? নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়ত আহলি হাদিসের সাধারণ সম্পাদক
ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত তাহরির তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ। বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন। তবে অবাক করার বিষয় ছিল বাংলাদেশ সরকারের সরকারি কর্মকর্তা মিস্টার গনি এবং মিস্টার আজাজের এই সভায় উপস্থিত থাকা। উভয়েই বেসামরিক কর্মচারী সাইফ তাদের সাথে একসাথে কাজ করার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিলেন। সূত্র বলছে যে বৈঠকের পরে বিস্ফোরক বিশেষজ্ঞ সমেত একটি দল নভেম্বরের গোড়ার দিকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢোকে। পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য তারা বিভিন্ন লোকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ নিয়ে এসেছিল। মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে একজন বাংলাদেশি নাগরিকের সেফ হাউসে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে, যিনি তার দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তা হত্যার অভিযোগে পলাতক ছিলেন। মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে যা নিয়মিতভাবে এবিটি সদস্যরা মানে আনসারুল বাংলা টিম তারা ব্যবহার করে। সূত্র জানায় ইখতিয়ারের ভূমিকা এখন পর্যন্ত কেবলমাত্র ছিল রসদ সরবরাহ এবং অন্য দেশ থেকে আসা ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা, কিন্তু ভারতীয় সংস্থাগুলো দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের জন্য প্রমাণ পেয়েছে। তদন্তকারী সংস্থাগুলো সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যে মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে যারা সীমান্ত অতিক্রম করে এসেছে তাদের তল্লাশি করা শুরু করেছে। নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে যে দিল্লি বিস্ফোরণের 10 দিন আগে 30 অক্টোবর পাকিস্তানের খাইরপুর তামিওয়ালিতে এক সমাবেশে সাইফ বলেছিলেন, হাফিজ সাইদ অলস বসে নেই, হাফিজ সাইদের ডান হাত জাহির বাংলাদেশে আছে, সে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। লস্কর কর্মীরা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তানে সক্রিয়, পূর্ব পাকিস্তানে মানে আমি বাংলাদেশ কথাটা বললাম না, সেখানে সক্রিয় রয়েছে এবং ভারতকে অপারেশন সিন্দুরের জন্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমেরিকা নাকি তাদের সাথে আছে, সুতরাং তারা আবার বাংলাদেশ এবং পাকিস্তানকে কাছাকাছি নিয়ে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই প্রতিবেদনগুলি প্রত্যাখ্যান করেছেন এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করার যে কথা বলা হচ্ছে সেটা অস্বীকার করেছেন। কিন্তু বাংলাদেশের বিভিন্ন নেতা, উপনেতা, উপদেষ্টা যারা প্রধান উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে এমন সব কথা বলেছেন ও কাজ করেছেন যেগুলো দেখলে তৌহিদ হোসেনের এই অস্বীকৃতির কানাকড়ি ও দাম থাকে না। আর এখানেই আতঙ্ক চেপে বসেছে ইউনূসের মাথায়। বুঝেছেন পাকিস্তানে অপারেশন সিন্দুর করতে যে ভারত এখন দুবার ভাবে না, সে বাংলাদেশকে সবত শেখাতে দেরি করবে না। সুতরাং যাও খলিলুর, দিল্লি যাও, ডোভাল সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাও, বলো আর হবে না, এবারের মতো ক্ষমা খন্না করে দিন স্যার। শোনা যাচ্ছে ডোভালের সঙ্গে আলাদা বৈঠকে বসবেন খলিলুর, সম্মতি দিয়েছেন ডোভাল। তবে ডোভাল যেরকম দুধে গোয়েন্দা ও তুখোর কূটনীতিক, তাতে ভালো রকম দাম না নিয়ে কোনো রফায় আসবেন না, দাম বুঝে নেবেন, অনেক হিসাব বাকি পড়ে গেছে। কি কথা দিলেন আর কি আদায় করে নিলেন সে খবর আমি আপনাদের দেব যথাসময়ে। আপাতত এখানেই থামছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনূসকে শেখ হাসিনাই ফাঁসিতে ঝোলানোর হুঙ্কার দিলেন। তার ফাঁসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কোমর বাঁধছেন, তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের। তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও আছেন।
সোমবার নেত্রীর ফাঁসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন। যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারই হতে চলেছে। দাবি আরো যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি। নিজেদের মধ্যে ফোন আলাপ করে বিলাপ করছিলেন। মঙ্গলবার তাদের একজন বলছিলেন, আমরা বলাবলি করছিলাম, সব শেষ হয়ে গেল, আর আশা নেই। তার মিনিট 5 মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা। আমার গলায় ফাঁসির রশি, আর তোমরা আমাকে একটা ফোনও করলা না। খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন। তিনি ভেবেছিলেন ফোন করবেন, কিন্তু সাহস পাননি। জবাবে শেখ হাসিনা তাকে শতান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কি ফাঁসি দেবেন, তিনি বরং ইউনুসকে ফাঁসি দেবেন। ওই নেতার কথায় নেত্রী বললেন, ইউনুস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব। আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি, গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি। শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ। এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি 14 দলের জোটকে ভোটে লড়তে না দেওয়ায় তাদের একটা অলিখিত জোট হয়ে যাবে। তাদেরই বক্তব্য, কাদের সিদ্দিকী ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না। বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে, তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরো কঠিন হয়ে যাবে। তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব। তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরোষ বলেই অভিহিত করছেন। তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই, আমাদের লোক কোথায় বাংলাদেশে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন। কবে দেশে ফিরবেন জানেন না তারা, কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল। মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি, কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না, যা হওয়ার হয়ে গেছে, আমরা সামনে তাকাতে চাই। আওয়ামী লীগের এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে। ইউনূসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে, শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য। তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী। এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন, এ অনেক বড় কথা, আমরা ভেঙে পড়েছিলাম, উনি আমাদের শক্তি দিলেন। এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দবাজার। শেখ হাসিনার দৃঢ়তা, ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওরে ফাঁসি দেব, এই দৃঢ়তার কারণেই শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে। মনোবল চাঙ্গা হয়েছে, আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে। আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে, কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল। আর মুষড়ে পড়বার কারণটা কি? এই রায়টা যে হবে 2024 সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো, তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দী আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায়, আরো কয়েক মাস সময় পায়, ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে। অবাক হবার কিছু নেই। শেখ হাসিনাও অবাক হননি। শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ওকে ফাঁসিতে ঝোলাবো। এই দৃঢ়তায় তার নেত্রীর শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা। আসলে দমিয়ে রাখা যায় না, দাবিয়ে রাখা যায় না, যেভাবে অন্যায়ভাবে দমিয়ে রাখা, দাবিয়ে রাখা হচ্ছে। আজকে যারা দাবিয়ে রাখছেন, দমিয়ে রাখছেন, তারা মনে করছেন বাহ, আমরা জীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি, চিরস্থায়ী বন্দোবস্ত, এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না। কিন্তু হিসেব অন্যরকম। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন, যারা আসলে অন্ধ থাকেন, কিন্তু সত্যিকার অর্থে
দিন বদলায়, দিন পাল্টায়। আওয়ামী লীগের দণ্ড প্রতাপ যদি আপনি খেয়াল করেন, যে 15.5 বছর কি প্রতাপে, আওয়ামী লীগের নেতা কর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে। আজকে কি অবস্থা দেখুন, আজকে কি করুণ অবস্থা। আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন, না, কেউ চিরস্থায়ী বন্ধ পাননি। আপনারা অন্যায় করছেন, আপনাদেরও পতন অনিবার্য। শেখ হাসিনা সেই দৃঢ়তার কথাই বলেছেন যে আমাকে কি ফাঁসি দেব, আমি তাকে ফাঁসি দেব। এই মুহূর্তে এ পর্যন্ত।